হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আমাদের চ্যানেল টিকুস ওয়ার্ল্ড। আজকে আমরা একটা নতুন ভিডিও দেখব, সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ যুদ্ধ লাগলে কে জিতবে এবং যুদ্ধের জন্য বাংলাদেশ কি প্রস্তুত, সামরিক শক্তির তুলনা। তো চলো দেখা যাক ভিডিওটা। তবে একটা জিনিস বলে রাখি যে এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য আমরা দেখি। আমরা ডেফিনেটলি চাই না দুই দেশের সাথে কোনো যুদ্ধ হোক, অ্যান্ড যুদ্ধ কোনো দেশের সাথে কোনো দেশের হোক সেটা কোনোদিনও আমি চাই না। অ্যান্ড আমরা ভারতীয় হিসেবেও চাই না, আম ভারতীয় হিসেবে, ম্যাঙ্গো পিপল হিসেবে। বাদবাকি রাজনৈতিক নেতারা তো অনেক কিছু করতে পারে, সেটার বিরুদ্ধে আমার কোনো হাত নেই, সত্যি বলছি। যে কোনো সময় ভারত ও বাংলাদেশের উপর ভারত বনাম বাংলাদেশ যুদ্ধ লাগলে কে জিতবে? ভারত বনাম বাংলাদেশের সামরিক শক্তিতে কে কতটা আগানো? প্রিয় দর্শক, ভারত কেন এই মুহূর্তে বাংলাদেশে আক্রমণ করতে ভয় পায়? যে কারণে ভারত এই মুহূর্তে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকালেও পৃথিবীর মানচিত্র থেকে ভারতের নাম মুছে যাবে। এই চট্টগ্রামটা সমস্ত দিক থেকে খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ম্যাপ একটু ভুল প্রেজেন্ট করা হয়েছে এখানে। 15 मिनट गेट खोल दो, बांग्लादेशियों का काम तमाम कर देंगे। खूब भड़काऊ भाषण भाई। भारत से जो टकराएगा उसको इस प्रकार से फाड़ दिया जाएगा। ভারত সবসময় হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করার। বিশেষ করে ভারতের ক্ষমতায় থাকা রাজনৈতিক দলের নেতারা প্রায় সবসময় বাংলাদেশ দখলের হুমকি দিচ্ছে। ভারতের শীর্ষে থাকা রাজনৈতিক নেতা থেকে শুরু করে ভারতীয় গণমাধ্যম পর্যন্ত সব জায়গাতে বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য করার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আসলে কি ভারত বাংলাদেশকে দখল করতে সক্ষম? আর ভারতের রাজনৈতিক নেতারা কেন বারবার বাংলাদেশ দখলের কথা বলছে? ভারত কেন তাদের হুমকি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে? ভারত কেন বাংলাদেশকে আক্রমণ করতে পারবে না? আর ভারতের কমজোরি সাইডগুলো কি কি সেটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তার আগে যারা যারা বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটিতে #বাংলাদেশ লিখে কমেন্ট করুন। প্রিয় দর্শক, ভারত বাংলাদেশকে দখল করতে গেলে প্রথমে বাধা হয়ে দাঁড়াবে বাংলাদেশের বিজিবি। এটি বাংলাদেশ বর্ডার গার্ড নামে পরিচিত। বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে হলে এই বিজিবি গার্ডকে পরাজিত করতে হবে, যেটা খুব একটা সহজ কাজ নয়। কারণ বাংলাদেশের সেনাবাহিনীকে পরাজিত করতে হলে ভারতকে কমপক্ষে 25 থেকে 30 ডিভিশন নিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন না ডিভিশন কি বা এক ডিভিশনে কতজন সৈন্য থাকে। 2 বা ততোধিক ব্রিগেড, বিভিন্ন বিশেষায়িত ব্যাটালিয়ন সহ গঠিত হয় এই ডিভিশন। এক ডিভিশনে 7,000 থেকে 22,000 জন সৈন্য হয়ে থাকে। কিন্তু ভারতের কাছে সৈন্য আছে মাত্র 40 ডিভিশন, যার মধ্যে 60% সৈন্য রয়েছে ভারত এবং চীন সীমান্তে। অপরদিকে পাকিস্তান সীমান্তে রয়েছে প্রায় 30% সৈন্য। বাকি 10 ডিভিশন রয়েছে অন্যান্য রাজ্যগুলোতে। এছাড়া ভারতের বিভিন্ন প্রান্তে তাদের সৈন্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর বাংলাদেশকে দখল করতে আসা মানে নিজের পায়ে নিজে কোড়াল মারা। लोग मेरे पास आते हैं और कहते हैं मार्केट में जॉब नहीं है, जॉब नहीं है, जॉब नहीं है। जिस कंपनी में मैं जाता हूं वहां पे कंपनी मुझे कहती है ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী তার ক্ষমতা পুনরায় ব্যবহার করার সুযোগ পাবে। কারণ এই মুহূর্তে ভারত ব্যতীত বাংলাদেশের অন্য কোনো শত্রু দেশ নেই। শত্রু রাষ্ট্র তো দূরের কথা, বাংলাদেশের কোনো প্রতিপক্ষ রাষ্ট্রই নেই। বাংলাদেশের সীমানার কাছে কেবলমাত্র ভারত এবং মিয়ানমারের সীমানা রয়েছে। Myanmar's military leaders are laying seizure of power over suspect voter fraud claims. The country's leader, Aung San Suu Kyi, quasi-democratic rule with a one-year state of emergency.
তবে মিয়ানমার তার গৃহযুদ্ধে লিপ্ত থাকার কারণে দেশটি ভুল করেও এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াতে চাইবে না। তাছাড়া বাংলাদেশের আপৎকালীন নিরাপত্তা সংস্থার প্রায় ৬৮ লক্ষ প্যারামিলিটারি রয়েছে। বর্তমানে বাংলাদেশের আনসার বাহিনী পৃথিবীর বৃহত্তম প্যারামিলিটারি ফোর্স। বাংলাদেশের আধা সামরিক বাহিনীর সংখ্যা প্রায় ৬৮ লক্ষ। আনসার বাহিনীর সদস্যরা যুদ্ধের সময় বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যোগ দেবে। সেই সাথে বাংলাদেশের ১৭ কোটি জনগণও ভারতের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে, যেমন ভাবে যোগ দিয়েছিল ভাষা যুদ্ধে এবং ১৯৭১ সালের যুদ্ধে। কারণ বর্তমান সোশ্যাল মিডিয়ার অনুসন্ধানে দেখা গেছে বাংলাদেশের প্রায় ৮০% মানুষ ভারত বিদ্বেষী। ভারত যদি আর এক বিন্দু পরিমাণ বাড়াবাড়ি করে, তারা যদি বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়, আমরা বলে দিতে চাই আমরাও সেভেন সিস্টার নিয়ে খেলতে বাধ্য হব। কিন্তু ভারতের ক্ষেত্রে বিষয়টি সম্পূর্ণ উল্টো। কারণ চিরশত্রু পাকিস্তান এবং চীনের মোকাবিলায় সর্বদা সতর্ক থাকতে হয় ভারতকে। একদিকে চীন সীমান্ত আর অন্যদিকে পাকিস্তানের সীমান্তের আক্রমণ রোধ করতে বিপুল পরিমাণ সৈন্য সব সময় মোতায়েন করে রাখতেই হয়। ভারত যদি চীন পাকিস্তান সীমান্ত থেকে বাংলাদেশের সাথে যুদ্ধ করতে সীমান্ত থেকে সেনা সরিয়ে নিয়ে আসে, তাহলে এই সুযোগে পাকিস্তান কাশ্মীর দখলের সুযোগ নেবে আর চীন দখল করে ফেলবে অরুণাচল প্রদেশ। অন্যদিকে সেভেন সিস্টার্স রাজ্যের স্বাধীনতা কর্মীরাও নিজেদেরকে স্বাধীন করার জন্য সর্বশক্তি প্রয়োগ করবে। তাছাড়া আসাম, মেঘালয় এবং মিজোরাম দিয়ে ভারত বাংলাদেশে আক্রমণ করতে পারবে না, কারণ এই সমস্ত অঞ্চল পাহাড় জঙ্গল দিয়ে বিস্তৃত এবং সেভেন সিস্টার্সের রাজ্য। ভারত বাংলাদেশে আক্রমণ করতে চাইলে শুধুমাত্র পশ্চিমবঙ্গ দিয়েই করতে পারবেন, কারণ পশ্চিমবঙ্গ বাংলাদেশের মতো সমতল। তবে ভারতীয় যুদ্ধ ট্যাঙ্কগুলো বাংলাদেশের মাটিতে চলাচলের জন্য উপযুক্ত নয়, আর বাংলাদেশ হচ্ছে নদীমাতৃক দেশ। পুরো দেশ জুড়ে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নদী। এই নদীগুলো বাংলাদেশের প্রতিরক্ষা ঢাল হিসেবে কাজ করবে। তাছাড়া এমনিতেও নদীমাতৃক দেশ দখল করা অন্যান্য দেশের থেকে অনেক বেশি কঠিন। বাংলাদেশের নরম মাটিতে ভারতের ট্যাঙ্কগুলো চলাফেরা করতে পারবে না। যদিও ভারত তাদের এয়ারফোর্সকে কাজে লাগিয়ে বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দিতে পারে, কিন্তু স্থলসেনা ছাড়া একটি দেশেরও কোনো জায়গা দখল করা যাবে না। স্থলসেনা ছাড়া কোনোভাবেই একটা দেশের নিজেদের দখল বিস্তার করা যায় না। তাই বাংলাদেশের সার্বভৌমত্ব ছিনিয়ে নেওয়া ভারতের জন্য অতটা সহজ হবে না। ২০০১ সালের যুদ্ধে বাংলাদেশের সামরিক বাহিনী বিপুল সংখ্যক ভারতীয় সেনাকে হত্যার পর অনেক বিশেষজ্ঞরা ভেবেছিলেন ভারতের সেনাবাহিনী হয়তো আর্টিলারি দিয়ে বাংলাদেশের কিছু পোস্ট দখল করার চেষ্টা করবে, কিন্তু ভারত সরকার সে সময় তেমন কিছুই করেনি, আর হয়তো ভবিষ্যতেও সামরিকভাবে তেমন কিছু করতে পারবে না। তাছাড়া ভারত এমনিতেই একটু ঝুঁকিতে রয়েছে, আর এমন অবস্থায় যুদ্ধ করার মতো ভারতের তেমন সক্ষমতা নেই। তাছাড়া ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। ২০২৪ সালে গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের নৌবাহিনী পৃথিবীর অন্যতম শক্তিশালী নৌবাহিনী। সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশ নৌবাহিনী পাকিস্তান, অস্ট্রেলিয়া এমনকি ইসরায়েলের থেকে অনেক ধাপ এগিয়ে রয়েছে। সামরিক শক্তির দিক থেকে বাংলাদেশ নৌবাহিনীর অবস্থান ১৬তম এবং সেখানে পাকিস্তান নৌবাহিনীর অবস্থান ২৯তম। তবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারতীয় নৌবাহিনীর অবস্থান হচ্ছে ৭ম। সামরিক শক্তিতে বাংলাদেশ নৌবাহিনী থেকে ভারতীয় নৌবাহিনী কয়েক ধাপ এগিয়ে থাকলেও সেটি বাংলাদেশের সাথে যুদ্ধ পরিচালনা করা এবং যুদ্ধের জয়ের মতো নয়, কারণ ভারতের সমুদ্র সীমার আয়তন বিশাল দেশটির সাথে পাকিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মায়ানমার, ইন্দোনেশিয়া এবং বাংলাদেশ সহ একাধিক দেশের জলসীমানা রয়েছে। ভারত বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করতে আসলে দেশটির সমুদ্র সীমানা অসুরক্ষিত হয়ে পড়বে, কারণ ভারতের সবথেকে বড় দুই শত্রু চীন এবং পাকিস্তান এই অসুরক্ষিত সমুদ্র সীমার সুযোগ নিতে চাইবে। ভারতের পশ্চিম দিকে আরব সাগরে পাকিস্তানের সমুদ্র সীমা না থাকায় সেখানে পাকিস্তানের শক্তির উপস্থিতি রয়েছে। অপরদিকে ভারতের নাকের ডগায় শ্রীলঙ্কা ও মালদ্বীপের চীনের সামরিক ঘাঁটি রয়েছে। তাছাড়া বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চলে মায়ানমার সীমান্তে চীনের ঘাঁটি রয়েছে। এটি কোকো আইল্যান্ড নৌঘাঁটি নামে পরিচিত। এই নৌঘাঁটি চীন সরকার মিয়ানমারের সাথে থেকে ৯৯ বছরের জন্য লিজে নিয়েছে। মিয়ানমারের এই দ্বীপটি থেকে চীন ভারতের ওপর নজরদারি চালায় এবং মিয়ানমারের এই নৌঘাঁটিতে চায়নার ৭টি সাবমেরিন রয়েছে।
এমনকি এই দ্বীপটি থেকে যুদ্ধ বিমান পরিচালনা করার জন্য বিশাল বড় রানওয়ে নির্মাণ করা হয়েছে, যার ফলে ভারত 3 দিক থেকে পাকিস্তান ও চীনের ঘাঁটি দ্বারা ঘেরা রয়েছে। আর এদিকে ভারত বলতে আসে যে আমরা বাংলাদেশকে 3 দিক দিয়ে ঘিরে নিয়েছি। উল্টো ভারতকে 3 দিক থেকে ঘিরে নিয়েছে চীন এবং পাকিস্তান। আর ভারত বাংলাদেশের সাথে যুদ্ধ করতে আসলে চীন আর পাকিস্তান বসে আঙ্গুর চুষবে না, তারাও ভারতের উপর হামলা করে দেবে। এই অবস্থায় যদি ভারত সরকার বাংলাদেশের উপর হামলা চালায় তাহলে বেশ বেকায়দার মধ্যে পড়তে হবে তাদের। তাছাড়া বাংলাদেশের কাছে ডেঞ্জারাস অস্ত্র হিসেবে 2টি সাবমেরিন রয়েছে, যেখানে ভারতের কাছে 9টি সাবমেরিন রয়েছে। তবে বাংলাদেশের সাথে যুদ্ধ হলে ভারত তার সবগুলো সাবমেরিন বাংলাদেশের বিপক্ষে ব্যবহার করতে পারবে না, কারণ চীন এবং পাকিস্তান সীমান্ত থেকে ভারতের সাবমেরিনগুলো সরিয়ে নিলে ভারতের সমুদ্র সীমা অসুরক্ষিত হয়ে পড়বে। বাংলাদেশ চীন থেকে সাবমেরিন ক্রয় করতে গেলে ভারতীয় নৌবাহিনী কঠোর আপত্তি জানায়। তবে বাংলাদেশ নৌবাহিনী ভারতের আপত্তিকে পাত্তা না দিয়ে চীন থেকে 2টি টাইপ 3 সাবমেরিন ক্রয় করে। তাছাড়া বাংলাদেশ নৌবাহিনী আরও নতুন 8টি সাবমেরিন ক্রয় করার জন্য পরিকল্পনা করছে, যে সাবমেরিনগুলি কক্সবাজারের সাবমেরিন ঘাঁটিতে রাখা হবে। বর্তমানে বাংলাদেশ নৌবাহিনীর সক্রিয় সদস্য রয়েছে 25,100 জন। এই বাহিনীর অস্ত্রগুলোর মধ্যে রয়েছে ফ্রিগেট 7টি এবং করভেট 6টি, সাবমেরিন রয়েছে 2টি, টহল জাহাজ রয়েছে 30টি এবং মাইন বিধ্বংসী জাহাজ রয়েছে 5টি। অপরদিকে ভারতীয় নৌবাহিনীর কাছে 160টি যুদ্ধ জাহাজ রয়েছে, এয়ারক্রাফট রয়েছে মোট 300টি, তার সাথে নতুন করে 68টি নতুন যুদ্ধ জাহাজ যুক্ত হচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছেও পারমাণবিক সাবমেরিন রয়েছে। ভারতের কাছে যে অস্ত্র রয়েছে সেগুলো ঠেকানোর জন্য পাকিস্তানের কাছেও একই অস্ত্র রয়েছে। আর ভারতকে হারানোর জন্য চায়না তো বসে আছে, আর চায়নার অস্ত্র সম্পর্কে আপনাদের আর বলে দিতে হবে না। তো সব মিলিয়ে ভারত দুঃস্বপ্নেও বাংলাদেশ আক্রমণের কথা ভাবতে পারবে না। তবে কিছু মূর্খ রাজনৈতিক নেতা রয়েছে যারা ভোট পাওয়ার জন্য এগুলো বলে থাকে। ভিসা 100% স্টপ করুন, আর চিকিৎসা নেওয়ার জন্য করাচি আর লাহোরে যান, এখানে আসবেন না। আসলে তারা তাদের জনগণকে বোকা বানাচ্ছে। তো আমরা চাই সবসময় শান্তিপূর্ণভাবে বসবাস করতে। সাধারণ মানুষ কখনোই যুদ্ধ চায় না, কিন্তু রাজনৈতিক নেতারা ভোট পাওয়ার জন্য হিন্দু মুসলিমদের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করে। প্রিয় দর্শক, আজকে শেষ করছি এখানেই। এরকম আরো নিত্য নতুন ভিডিও দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। তো বিষয়টা হলো, দেখলাম যে ভারত এবং বাংলাদেশ যদি যুদ্ধ হয় তাহলে বাংলাদেশ কতটা প্রস্তুত সেই যুদ্ধের জন্য এবং সামরিক শক্তির একটা তুলনা। তবে এরকম টাইপের ভিডিওর প্রতি আমার একটা আছে, সেটা হচ্ছে যে একজন শিক্ষিত ভারতীয় হিসেবে আমার একটা বক্তব্য, সেটা হচ্ছে এটা যথেষ্ট একটা এন্টারটেনিং ভিডিও। অ্যান্ড যতক্ষণ পর্যন্ত আমরা এরকম টাইপের ভিডিও দেখি, যতক্ষণ পর্যন্ত আমরা একটা সিনেমা দেখি, এরকম টাইপের কোনো একটা পরিস্থিতি দেখি, ততক্ষণ অবধি মজাদার। কিন্তু যুদ্ধ বাস্তবেই হোক সেটা কেউ চায় না। আশা করি আপনি যদি একজন শিক্ষিত বাংলাদেশির মানুষ হন তাহলে আপনিও এটা চাইবেন যে যুদ্ধ যেন না হয়। কারণ যুদ্ধ হলে যে কোনো দেশের ক্ষেত্রে এবং দুই দেশের ক্ষেত্রে একটা ভয়াবহ ক্ষতি হয়, এবং সেই ক্ষতিটা ভোগ করতে হয় রাজনৈতিক নেতাদের নয়, তাদের অ্যাকাউন্টে টাকা সুরক্ষিত থাকবে, বিশ্বাস করুন। সেই ক্ষতিটা বেয়ার করতে হয় আপনার এবং আমার মতো সাধারণ মানুষদের। তো খুব ভালো লাগলো ভিডিওটা, যে দুই দেশ আজকে অনেক শক্তিধর এবং দুই দেশ একে অপরকে জবাব দেওয়ার মতো একটা ক্ষমতা রাখে, কিন্তু জবাব দেবে না। সত্যি কথা হচ্ছে এটা। কারণ হচ্ছে এটা যে ভারত কোনোদিনও আগ্রাসী মনোভাব আজ অবধি রাখেনি স্বাধীনতার পর থেকে। তার নীতিও আছে যে ফার্স্টে কোনো একটা দেশকে সে অ্যাটাক করবে না, অ্যান্ড সেটা আজ অবধি কোনোদিনও করে আসেনি। অ্যান্ড বাংলাদেশও একটা ভালো সম্পর্ক রেখেছে 71-এর পর থেকে ভারতের প্রতি। তো বাংলাদেশও যে হঠাৎ করে যে আক্রমণ করবে ভারতের প্রতি বা সেভেন সিস্টার্সের প্রতি, সেটা কোনোদিনও নয়। বাংলাদেশও জানে যে সে একটা গণতান্ত্রিক দেশ, সে কোনোদিনও একটা কোনো এমন ডিসিশন নেবে না যেটা তার জন্য ক্ষতিকর হবে, তাই না? তো এখানে দুই দেশের মধ্যে যুদ্ধ হওয়ার চান্সটা জাস্ট নগণ্য, কিন্তু তাও আমরা এই ভিডিওটা দেখলাম। এর আগে একটা রিয়াকশন করেছিলাম, সেই ভিডিওটা একটু পুরনো ভিডিও ছিল। এখানে একটু আপডেটেড অনেক ইনফরমেশন দেওয়া হয়েছে। অ্যান্ড এইসব ভিডিও আমি বলবো সেটা হচ্ছে জাস্ট এন্টারটেনমেন্টের জন্য। আমি যেরকমভাবে দেখলাম আপনিও জাস্ট এন্টারটেনমেন্টের জন্যই দেখুন। অ্যান্ড একে অপরের প্রতি সম্প্রীতি বজায় রেখে, ভালোবাসা বজায় রেখে, জিনিসটা জাস্ট ভিডিও দেখা পর্যন্তই বা সিনেমা দেখা পর্যন্তই জিনিসটাকে মনে রাখুন, তারপরে ভুলে যান। যদি এটাকে
মনে রেখে আপনি যদি আপনার জীবনে চলেন, তাহলে কারো ক্ষতি হোক আর নাই হোক, আপনার জীবনে কিন্তু ক্ষতি হবে। আজকে যদি দুই দেশের সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে সেটা কিন্তু দুই দেশের মানুষের জন্য ভালো হবে, দুই দেশের ব্যবসায়ীদের জন্য ভালো হবে, দুই দেশের সাধারণ জনগণের জন্য ভালো হবে। আজকে 71 সালে বা মুক্তিযুদ্ধের টাইমে বা দেশভাগের সময় বহু ফ্যামিলিজ যারা ইন্ডিয়াতে এসে বসবাস করেন, বা এমন বহু ফ্যামিলি যারা বাংলাদেশে বসবাস করেন, অনেকে আছেন যাদের ফ্যামিলি বাংলাদেশে থাকে, তো তারা একে অপরের সাথে যে যাতায়াত করছে, একটা সম্পর্ক রেখেছে, সেটা কোনো সম্পর্ক থাকবে না যদি দুই দেশের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায়। তো আমাদের উচিত এবং সকল এটা দায়িত্ব যেন সকলের এই দুই দেশের সম্পর্ক ভালো হয়। অ্যান্ড দেখুন, নেতা মন্ত্রীরা ভোটের জন্য, ক্ষমতার জন্য আজকে অনেক কিছু বলতে পারে, অনেক কিছু বলতে পারে, অ্যান্ড তাদের জাস্ট মানুষের সাপোর্টের জন্য কিছু আবেগে সুরসুরি দিতে হয়, তাই না? তো নিজেরা সেই জায়গাতে সংযত থেকে নিজেদের সম্পর্ক যদি ঠিক রাখা যায়, তাহলে বিশ্বাস করুন কারো কোনো উস্কানিতে কেউ কিচ্ছু যায় আসবে না। তো ভিডিওটা দেখলাম, দেখে ভালো লাগলো, অ্যান্ড অনেক কিছু তথ্য এখানে ভুল আছে, ভ্রান্তি আছে, সেসব নিয়ে বলবো না। হয়তো স্ক্রিপ্টিংয়ের স্বার্থে বা একটা কন্টেন্ট বানানোর স্বার্থে অনেক কিছু হয়তো ভুল ভ্রান্তি দেয়া হতে পারে, তাই না? তো যাই হোক, যুদ্ধ চায় না কোনো ভারতীয়, চায় না কোনো বাংলাদেশি, চায় না। হ্যাঁ, কিছু রাজনৈতিক মানুষরা চায় যাতে তার ক্ষমতাটা বজায় থাকে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি ভিডিওটা বুঝতে পারবেন এবং আমার কথাটা যথেষ্ট সাপোর্ট করবেন। অ্যান্ড আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান, এবং আপনার মতামত কি এই যুদ্ধ সম্পর্কে সেটাও কমেন্টে অবশ্যই জানান। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর এই যে ড্রেসটা দেখছেন, এটা হচ্ছে আমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতাম একটা টাইমে, তো তার ড্রেসটা ছিল, জাস্ট পরেছিলাম, তো টুপিটা যা ঝোলানো ছিল তাই পরে নিয়েছি। আর্মি ভেবে নেবেন না, হ্যাঁ, সাধারণ মানুষ আমি। টাটা।